হ্যালো স্যার। শোনো, এই রাফসান চৌধুরীর ফুল ডিটেলস আমার চাই। সে কি করে, কোথায় থাকে, এভরিথিং ফার্স্ট। ওকে স্যার। রাজনের সাথে কথা শেষ করে আমি অফিসে আর কিছু টুকটাক কাজ সেরে নিই। অফিস থেকে বাড়ি ফিরে দেখি বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। আর মাত্র সপ্তাহখানেক বাকি। আফজাল ইমরানের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। সে তো আর যেমন তেমন হবে না, তাই আয়োজন চলছে সেরকম ভাবেই চলছে। আমি বাড়িতে এসে নিজের রুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে সোফায় বসে পড়লাম। মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। কেসের সেই সবজি পৌঁছতে পারছি না। জানি না সামনে আরো কত সূত্র বেরিয়ে আসে, আর আমার বাড়ির 2 মাসের ভাড়া সেই টাইমটা শেষ হয়ে আসছে। কি করি? কিছু একটা করতে হবে বলে রুম থেকে বেরিয়ে গেলাম। দেখি বাবা কিছু লোকের সাথে কথা বলছে। আমি পেছনে গিয়ে দাঁড়াই। উনি খেয়াল করে বললেন, আরে রাজ, কিছু বলবে নাকি? জি আঙ্কেল, আমার একটা অনুরোধ আছে। বলো। আঙ্কেল, আমি তো 2 মাসের জন্য ভাড়াতে থাকতে এসেছিলাম, কিন্তু এখন দেখছি আমার কাজ এখনো শেষ হয়নি, তাই আমার আরো কিছু সময় লাগবে। তাই বলছিলাম আমাকে আর কিছুদিন থাকতে হতে পারে। কথাগুলো বিনীত সুরে বললাম। আমার কথা শুনে উনি কিছুটা গম্ভীর হলেন, তারপর ভেবে বললেন, থাকতে পারবো, তবে আমার একটা শর্ত আছে। বলুন। তোমাকে এই বাড়িতে নিজের বাড়ি মনে করে থাকতে হবে। আমার মেয়ের বিয়েতে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, পারবে? আঙ্কেল, আমি তো একটা কাজে এসেছি, তবে আমি চেষ্টা করব। কথাটা বলার পর বাবা একটা অট্ট হাসি দিলেন। তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা, তুমি যতদিন ইচ্ছা এই বাড়িতে থাকতে পারো। ধন্যবাদ আঙ্কেল। বলেই আবার ওপরের দিকে যাওয়ার সময় পেছন থেকে কেউ ডাক দিল। ঘুরে দেখি আমার বোনের শ্বশুর মশাই। আসসালামু আলাইকুম। ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা হয়। ওই দিনই সাহায্যের জন্য ধন্যবাদ জানায় আমাকে, আর বাবাকেও ঘটনা খুলে বলে। এইদিকে কথা বলার মধ্যে আমার একটি ফোন আসে আর আমি বেরিয়ে যাই। আমি আমার কাজ শেষ করে ফিরতে যাব, তখনই দেখি এসি কোথাও যাচ্ছে। তাই ওর পিছন দিলাম আমিও। কিছুটা দূর যাওয়ার পর ও গাড়ি থেকে নেমে গেল, আর তাই আমিও নিচের বাইকটা থেকে নেমে পায়ে হেঁটে ওর পিছু নিই। এসে দুটো লোকের সাথে কথা বলে তাদের 2 দিকে পাঠিয়ে দিল, আর নিজেই হচ্ছে সামনের দিকে। লোকগুলো দেখে মনে হচ্ছে পুলিশের লোক, আর তারা আজ কোনো বিশেষ কাজে এখানে এসেছে। জায়গাটা আমার অপরিচিত, তবে আমি ইসের পিছু পিছুই লুকিয়ে লুকিয়ে এগোতে লাগলাম। এসে লুকিয়ে ভেতরে ঢুকে গেছে, কিন্তু আমি যেতে পারিনি, কারণ এখন ভেতরে গেলেই ইসির মুখোমুখি হতে হবে। তাই এখানেই দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকি। বেশ অনেকক্ষণ হয়ে গেল সে ফিরছে না, তাই এবার সাহস নিয়ে ওকে দিলাম ভেতরে দেখার উদ্দেশ্যে। যা দেখলাম তাতে আমার অবস্থা যায় যায়। কি করি? ইসি ভেতরে ধরা পড়ে গেছে। একটা ছেলে সেখানে আছে, যদিও অনেকেই আছে, তবে সে যে এখানকার বস সেটা বুঝতে বাকি থাকলো না তার। পোশাক আর স্টাইল দেখে কি করবে ভাবছি, কিন্তু বেশিক্ষণ ভাবার টাইম নেই। যে কোনো সময় ওরা গুলি করে দিতে পারে, তাই গায়ের শার্টটা খুলে ভালো করে মুখটা পেঁচিয়ে মুখোশ পরে নিলাম। আর পেছন থেকে কয়েকজনকে শুট করায় অনেকেই নিচে পড়ে গেছে। ঘটনা হঠাৎ ঘটায়, কেউ কিছু বুঝে উঠতে পারেনি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ইসির মাথায় একটা আঘাত পায়, যার কারণে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে। আর আমার সামনে এখন সেই ছেলেটাই, যাকে দেখে আমার বস বলে মনে হয়। দুজনের ধস্তাধস্তিতে সে অনেকটা কাবু হয়ে পড়ে, শেষ পর্যন্ত মাটিতে নেতিয়ে পড়লে আমি মার বন্ধ করে সেখান থেকে বেরোনোর আগে ইসির সাথে আসা লোক এখানে পৌঁছে যায়। ওরা আমায় দেখে ফেলার আগেই আমি সেখান থেকে আমার মুখটা ঢেকে চলে আসি। আমার মুখ থেকে কাপড় সরে গেছিল, জানি না ওরা দেখেছে কিনা। সেখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ইসির খোঁজ নেওয়া হয়নি এখনো। খোঁজ নিতে গেলে ধরা পড়তে হবে, তাই আড়ালে থাকাই ভালো। আমি রুমে বসে ল্যাপটপে কাজ করছি, তখন ফোন আসে। হ্যালো। গুড। পাঠাও তাড়াতাড়ি। ফোনটা কাটার সাথে সাথে ল্যাপটপে মেইল বক্স ওপেন করলাম, আর যা দেখলাম তাতে আমি পুরোই অবাক। মেইলটা আসার পর ডিটেলস দেখার আগেই ছবিটা দেখে আমার চোখ ছানা বড়া হওয়ার অবস্থা। এই তো সেই ছেলেটা যাকে আজ মেরে এলাম। বেঁচে আছে কিনা আল্লাহ মালুম। নাম রাফসান চৌধুরী। এতদিন আমেরিকা ছিল, বাংলাদেশে ওর কেউ আছে কিনা জানা নেই। আমি রাজনকে আবার ফোন দিলাম। হ্যালো। হ্যালো স্যার। আচ্ছা, ও এখন কোথায় আছে জানো কিছু তোমরা? হ্যাঁ স্যার, ছেলেটা হসপিটালে। কেউ খুব মারধর করেছে নাকি। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি এখন সে কোমায়। যা। কি হলো স্যার? না, কিছু না। আচ্ছা, তুমি তোমার কাজ করো বলেই ফোন কেটে দিলাম। কাজটা কি করলাম? কোমায় পাঠিয়ে দিলাম। এখন কি হবে?
এভাবে ভাবতে ভাবতে রাতটা চলে গেল। সকালে নাস্তার টেবিলে বসে আছি, কিছুক্ষণ পর ইসি আসতে দেখে অনেকটা দুর্বল লাগছে। খাবার ফাঁকে কয়েকবার আমার দিকে আর চোখে তাকানোরও চেষ্টা করেছে, যেটা আমার চোখ এড়ায়নি। চোখাচোখি হয়ে গেলেই নামিয়ে নিয়েছে চোখ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বেরিয়ে পড়লাম। ইসি মনে হয় যাবে না, গতিবিধি দেখে তাই মনে হলো। যাই হোক, না গেলে থাক, কাল মাথার চোটটা একটু বেশিই পেয়েছে। আমি বেরিয়ে পড়লাম। গেটের সামনে আমি বাইক স্টার্ট দেব, তখন বাবা এগিয়ে এসে বলল, রাজ, আজকে একটু তাড়াতাড়ি ফিরো, আমার একটা কাজ করে দিতে হবে বাবা। আচ্ছা। ধন্যবাদ বাবা। আসি বলেই বাইক স্টার্ট দিলাম। অফিসে পৌঁছে নিজের কাজে মন দিলাম। তখন ম্যানেজার ডেকে পাঠালো, স্যার আসবো? আয় আয় বস। আমি বসে পড়লাম। ম্যানেজার বলা শুরু করলো, একটা দুর্ঘটনা ঘটে গেছে জানিস? না তো স্যার। এই কদিন অফিসটা সামলে নিস প্লিজ। স্যার, আমি তো বলার আগেই থামিয়ে দিল। কিন্তু শুনতে চাই না। আচ্ছা স্যার বলেই বেরিয়ে পড়লাম। কেমনটা লাগে একবার ভাবুন। একে তো নিজের কাজ, তার উপরে এই অফিস, বোনের বিয়ে, এখন এক্সট্রা অর্ডিনারি দায়িত্ব চাপালো। ধুর। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গেলাম বাবার কাছে। আজ বিকালে কি একটা কাজ যেন করে দিতে বলছে, তাই গেলাম। আঙ্কেল, আরে রাজ, এসো। কিছু একটা কাজের কথা বলছিলেন। হো হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। শোনো বাবা, রোহনদের বাড়িতে কিছু জিনিসপত্র পাঠাতে হবে। আমাদের বাড়ির রীতিনীতি অনুযায়ী ভাইকে নিয়ে যেতে হয় বোনের জন্য। আশরাফ তো একটু ব্যস্ত আসিফের কাজে, তাই তোমাকে বলছিলাম আর কি। যাবে বাবা? আচ্ছা ঠিক আছে। তাহলে বিকালেই তৈরি থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে বলে রুমে চলে এলাম। এসেই অগ্নিকে ফোন দিলাম। অগ্নি, আজকে একটু তোমরা সামলে নিও, আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকবো। ওকে স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। অল দ্য বেস্ট, বাই বলে ফোনটা কেটে ল্যাপটপে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, তাই আমি রোহানদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ গাড়ি চলার পর চৌধুরী বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আমার সাথে আরও কয়েকজন এসেছে আমাকে সাহায্য করার উদ্দেশ্যে। সবাইকে দিয়ে সব জিনিসপত্রগুলো ভিতরে পাঠিয়ে দিলাম। তারপর আমি ভিতরে ঢুকলাম। মিসেস চৌধুরী, অর্থাৎ রোহানের মা রাবেয়া চৌধুরী, এগিয়ে এসে আমাদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। আন্টি, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, আসলে আশরাফ ভাই একটু ব্যস্ত থাকার কারণে আমাকে আসতে হলো। আর আমি এদিকে উঠে চারদিকটা একটু চোখ বুলিয়ে নিলাম। এমন সময় পিছন থেকে কেউ ডাক দিল। পিছনে ফিরে দেখি রোহান। হাই, আই এম রোহান। আই থিঙ্ক ইউ রাজ। ইয়া বলে দুজনে হাত মিলিয়ে নিলাম। আরিফার মুখে আপনার নাম আরো অনেক শুনেছি। তাই নাকি? কিছুটা অবাক হলাম। আরিফা বলেছিল ওর আরেকজন ভাই ছিল, আদিবা ভাইয়া অনেক ছোটবেলায় নাকি হারিয়েছে। আপনি নাকি দেখতে অনেকটা ওর ভাইয়ের ছোটবেলার চেহারার সাথে মিল আছে। রোহান এক নাগারে কথাগুলো বলে যাচ্ছে আর আমি শুধু শুনছি। রোহান আরো অনেক কথা বলল, সাথে আমিও টুকটাক বললাম। আচ্ছা থাক। উঠলাম। সে কি, আপনারা তো কিচ্ছু নিলেন না? এখন সময় নেই ভাই, পরে এক সময় এসে পেট পুড়ে খাবো বলেই বেরিয়ে এলাম। আর রোহান ওখানে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে থাকলো। বেশ অনেকক্ষণই আমরা চৌধুরী ম্যানশনে ছিলাম, কিন্তু রৌফ চৌধুরীকে দেখলাম না। হয়তো অফিসের কাজে ব্যস্ত, কিন্তু এখন তো অফিসে থাকার কথা না। যাকগে, এত কিছু ভেবে লাভ নেই। কিছুক্ষণের মধ্যে গাড়ি পৌঁছে গেছে। আমি ভিতরে গিয়ে বাবাকে জানিয়ে দিলাম সব ঠিকঠাক মতো পৌঁছে গেছে বলে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে রুমে কিছুক্ষণ বসে থাকলাম। কেমন যেন লাগছে, মনে হচ্ছে আমার অবর্তমানে আমার রুমে কেউ প্রবেশ করেছিল। কেমন যেন হটকা লাগছে। তখন মনে পড়ছে আজকে রুম তালা দেওয়া হয়নি, কে আসতে পারে বুঝতে পারছি না। কার্ড আর পিস্তলটা আমার সাথেই ছিল, তবে ল্যাপটপ বাসায় ছিল। তাড়াতাড়ি গিয়ে ল্যাপটপটা অন করে দেখলাম, না তেমন কিছু হয়নি। আর হবেই বা কি করে? অনুমান করে পাসওয়ার্ড দেওয়া কারো সাধ্যের বাইরে, তাই নিশ্চিত হলাম। পুরো বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। রাফসান চৌধুরীর উপর যেই বা সন্দেহের তীরটা গিয়ে ঠেকেছিল, কিন্তু সে তো এখন কোমায়। কি করি
রোহান চৌধুরীকে সন্দেহের কোনো অবকাশ পেলাম না। ছেলেটা খুব অমায়িক আর ভদ্র বলেই মনে হলো। তাহলে সন্দেহ এখন কাকে করব? রাফসানকে একবার দেখতে হবে। তখন মারার ধান্দায় দেখতে পাইনি ভালো করে, তাই রাজনকে ফোন দিয়ে হাসপাতালের ঠিকানাটা নিয়ে নিলাম। এখন ঘড়িতে রাত 9টা বাজে, তাই বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ি হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তো আমি অবাক, ইসি আছে এখানে, তবে ছদ্মবেশে। ছদ্মবেশ ধারণ করলেও আমার চিনতে ভুল হয়নি। তার মানে হলো আরসি। এর আসল পূর্ণরূপটা যে রাফসান চৌধুরী, এটা ওরা ভেবে নিয়েছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে পিছনে অন্য কেউ আছে। রাফসান কিছুতেই মূল হতে পারে না। এখন ভিতরে যাওয়া ঠিক হবে না, তাই বেরিয়ে আসি। আবারও নিজের ভাগ্যকে গালাগাল করে বাইক নিয়ে সামনে এগোলাম। বাসায় যাব না তাহলে এখন কোথায় যাব ভাবতে ভাবতে রাতুলদের বাসার সামনে এসে দাঁড়ালাম। কলিং বেল চাপতেই নীরব দরজা খুলে দেয়। স্যার, আসুন আসুন। বাকিরা কোথায়? সবাই আছে স্যার, ওরা রুমে কাজ করছে। বসুন স্যার, আমি সবাইকে ডাকছি। ডাকতে হবে না, চলো আমি যাচ্ছি ভিতরে, ওকে স্যার। বলে গেট লাগাতে চলে গেল আর আমি ভিতরের দিকে গেলাম। আমায় ঢুকতে দেখে তিনজনই উঠে দাঁড়ালো। বস বস, কাজ কত দূর? স্যার, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা একটা কুল কিনারা পেয়ে যাব। স্যার, সন্দেহভাজন সবার উপরেই নজর সমান তালে চলছে, তবে কাউকে তেমনভাবে ধরা যাচ্ছে না। এর মানে এই নয় সবাই ধোয়া তুলসী পাতা। স্যার, অনেকে কাজ যাচাই করে হচ্ছে, আর অনেকে অবৈধ সম্পদে বাজেয়াপ্ত করে কোষাগারে জমা দেওয়া হয়ে গেছে। ওয়েল ডান। স্যার, সন্ধ্যার তীর এখনো রুফ আর রোহান চৌধুরীর উপর। না, আরেকজন আছে, ওকে স্যার। রাফসান চৌধুরী। নামটা শুনে ওরা অনেকটাই অবাক, কারণ আমাদের পূর্ব তালিকায় এই নাম নেই। রাফসান চৌধুরী কে স্যার? বলছি, তারপর আমি পুরো ঘটনা ওদের খুলে বলি। ও গড, তার মানে সে এখন কোমায়? তাহলে স্যার আমাদের কাজ তো এখন সহজ হবে বলে মনে হচ্ছে। মেন কালপ্রিট যখন কোমায়। আমার কেন জানি মনে হচ্ছে এর পিছনে অন্য কেউ আছে। কে হতে পারে স্যার? সেটাই জানতে হবে আমাদের। এক কাজ করো রাতুল এবং নীরব, কাল তৈরি থেকো, আমরা কাল আবার মিশনে যাব। দুজনে ওকে স্যার বললে বাদশাদে অগ্নি। স্যার, আমি যেতে চাই। চুপ, তুই চুপ, তুই বাসায় কাজ কর। শান্ত হও তোমরা, আমার কথা শোনো। কাল নীরব রাতুল তৈরি থাকবে, আর এরপরে যেই মিশন হবে তখন ইনশাল্লাহ অগ্নি এবং আয়াস যাবে। ওদের সাথে আরও কিছু কথাবার্তা বলে আমি বেরিয়ে পড়লাম। রাত এখন 11:30 বাজে। সবাই এখনো সজাগ, তাই আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম। সোজা নিজের রুমে চলে এসেছি। ফ্রেশ হয়ে এসে সোফায় বসেছি। হঠাৎ কার্ডটার কথা মনে হলো। পকেটে হাত দিয়ে দেখি আমার কার্ড নেই। সারা ঘর খুঁজে কোথাও পাইনি। কোথায় গেল আমার কার্ড? কেউ নিয়ে যায়নি তো? আমি কি ধরা পড়ে গেলাম? কার্ডটা কোথাও পাচ্ছি না, আর এদিকে ভয়ে আমার হাত পা কাঁপছে। কি হবে এখন? জানি না কার হাতে পড়ছে। নিচে গেলাম, দেখি ইসি সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। ওকে দেখে মনে হয় না আমার প্রতি ইন্টারেস্ট আছে বলে। তাহলে কে নিতে পারে? তখনই পকেটে ফোনটা বেজে ওঠে। হ্যালো। স্যার আপনার কার্ডটা ফেলে গেছেন এখানে হয়তো ভুলে। কথাটা শোনার পর আমার কতটা শান্তি লাগছে বিশ্বাস করেন, বলে বোঝানো অসম্ভব। থ্যাংক গড। কি হয়েছে স্যার? আর বলো না, কার্ডটা না পেয়ে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা যাই হোক, বাদ দাও, তোমার কাছে রাখো, পরে নিয়ে নিব। আচ্ছা স্যার। বলে ফোনটা কেটে দিয়ে অনেকটা শান্তি পেলাম, তাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। তখনই ইসি আমার সামনে ও রুমের দিকে যাচ্ছে, আর আমার দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকালো। বুঝলাম, তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেলেন। আমিও চলে গেলাম ঘুমাইতে। পরদিন যথারীতি ঘুম থেকে উঠে যে যার কাজে পৌঁছে গেলাম। কিছুক্ষণ পর রাতুল আর নীরব আমার কেবিনে ঢুকলো। স্যার আমরা কিন্তু তৈরি। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি রাতে যখন বেরোতে বলবো সাথে সাথে বেরিয়ে পড়বে। ওরা একসাথে বলল ওকে স্যার, বলে ওরা চলে গেল আর আমি আবার মনোযোগ দিলাম কাজে। একটা বিশেষ দরকারে রুমের বাইরে গেলাম। কাজ শেষে ফেরার পথে ইসি রুমের দিকে চোখ পড়তে দেখি ও কারোর সাথে কথা বলছে। মনে হচ্ছে বেশ রেগে আছে, তাই আর দাঁড়াইনি। আমি সোজা চলে এলাম
সেখান থেকে। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। আমি তৈরি হয়ে নিলাম বেরোনোর জন্য। ভাবলাম বাইরে গিয়ে রাতুলকে কল করে বলবো বেরোনোর কথা। আমি বাইরে বেরোতেই সর্বনাশ, ইসির মুখোমুখি হয়ে গেলাম। এত রাতেও বাইরে কেন? আমি মোচড় কেটে চলে আসতে যাব। দাঁড়ান। আমাকে বলছেন? না, এইখানে আরো অনেকে আছে, তো ওনাদের বলছি। ও, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় তারা? ভূত, তাই দেখা যায় না। ওরে বাবা, আপনি ভূতের সাথে কথা বলেন? জাস্ট শাট আপ। কোথায় যাচ্ছেন আপনি? কোথাও না তো। এত রাতে আপনার কাঁধে ব্যাগ আর বলছেন কোথাও যাচ্ছেন না। ও ব্যাগ? হ্যাঁ তাই তো। ব্যাগ কেন? আমি আসলে বুঝতেই পারিনি কখন ব্যাগটা কাঁধে নিলাম। আসলে আমার না ভুলে যাওয়ার অসুখ আছে ছোটবেলা থেকে। আমার কথাটা ঠিক হজম হয়নি। ফাজলামি না করে বলুন আপনি কে, আর এই বাড়িতে কোন মতলবে ঢুকেছেন? আপনি এসব কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ন্যাকা সাজা হচ্ছে। বিশ্বাস করুন, আমি সত্যি কোনো মতলবে আসিনি। আচ্ছা তাহলে চলুন, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলেন আমিও যাব, চলুন। আমার না খুব ঘুম পাইছে, আমি রুমে যাই। কেমন, আপনিও আসেন? বলেই রুমে চলে এলাম। এসে কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় ফেলে দিলাম। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। যাই হোক, রাতুলকে ফোন দিয়ে বলে দিলাম আমি ফেঁসে গেছি, তাই আজ যাওয়া হবে না বলে ফোন কেটে দিয়ে সোফায় বসে পড়ি। সে এখানে বসে থাকতে থাকতে কখন চোখ লেগে যায় খেয়াল নেই। চোখ খুলে দেখি 4টে বাজে। তাই আর না ঘুমিয়ে উঠে নামাজ পড়ে নিলাম। তারপর আবার ল্যাপটপে কাজ করতে বসলাম। এদিকে ভেলা ভালোই হয়েছে, তাই উঠে গিয়ে তৈরি হয়ে নিলাম অফিসের জন্য। তাড়াতাড়ি নাস্তা করে বেরিয়ে গেলাম। আমার পিছন পিছন ইসিও আসছে। কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে নিজের কেবিনে কাজ করছি, এর মধ্যে ফোন এলো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি আসছি বলেই ফোনটা কেটে দিলাম। আর অফিস থেকে না বলে বেরিয়ে বাইক নিয়ে ছুটলাম ফোনে বলা ঠিকানায়। হ্যালো স্যার। কোথায় দেখাও? ওই যে স্যার, হাতটা সামনের দিকে ইশারা করে দেখালো। আমি যা দেখলাম, দুটো লোক এই নির্জন স্থানে তাদের গাড়ি দাঁড় করিয়ে ভিতরের দিকে চলে গেল। এলাকাটা শুনশান, তাই দিনের বেলায় কেমন যেন রাতের মতো লাগছে। আমরাও লোকগুলোর পিছন পিছন লুকিয়ে যেতে লাগলাম। কিছুটা দূর যেতেই আর 2-4 জন এগিয়ে এলো। আর আমাদের দেখা প্রথম লোক দুটোর হাতে একটা ব্রিফকেস ধরিয়ে দিল, আর এরা একটা ছোট বাক্স দিল। দেখে বোঝাই যাচ্ছে এতে স্মাগলিং এর কিছু আছে, তবে এত ছোট বাক্সে কি থাকতে পারে তা বুঝতে পারছি না। যাই হোক, লোকগুলো কোথায় যায় দেখতে ইচ্ছে করছিল, তবে তা করা ঠিক হবে না। তাই রাজনকে ইশারা দিয়ে বুঝিয়ে দেই পিছন দিয়ে যাওয়ার জন্য। আর আমি সামনে দিয়ে গিয়ে দুটো লোকের মাথায় বন্দুক ধরলে বাকিগুলো ভরকে যায়। কি ব্যাপার কাকা, কি চলে? তোর ভাতিজা কাকা চিনতে পারছো না? OMG, তাই বলেই রাজনকে ইশারা করলে সে বাকি লোকগুলোর উপর গুলি চালিয়ে দেয় আর সাথে সাথে পড়ে যায়। বাকি আছে 2 জন, একজনের হাতে টাকার ব্রিফকেস আর অন্যজনের হাতে বাক্সটি। ওদের 2জনকে নিয়ে চলে আসি গন্তব্যে। আচ্ছা করে খাতির যত্ন করার আদেশ দিয়ে আমি আবারও চলে যাই অফিসে। এদিকে বিয়ের আর মাত্র 3 দিন বাকি, তাই সবাই অনেক ব্যস্ত বাবার জোরাজুরিতে। আমি অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নেই আর ইসির ব্যবস্থা নিজেই করে নেই। এর মধ্যে রাজন আবার কল দেয়। হ্যালো স্যার, আমি এখন হাসপাতালে আছি, যেখানে রাফসান চৌধুরী ভর্তি আছে। এখন জায়গায় সন্দেহভাজন কেউ নেই, আপনি আসতে পারেন। আচ্ছা তুমি থাকো বলেই বেরিয়ে গেলাম। আমি তাড়াতাড়ি হাসপাতালে ঢুকে একটা লোকের উপর চোখ পড়তেই আমি তো অবাকের চরম সীমানায় পৌঁছে যাওয়ার উপক্রম। আমি হাসপাতালে ঢুকেই দেখি ভিতরের দিকে তাড়াতাড়ি হেঁটে যাচ্ছেন রৌফ আঙ্কেল, অর্থাৎ আমার বোনের হবু শ্বশুর মশাই। উনাকে দেখে আমি কিছুটা আড়ালে লুকিয়ে পড়ি। রাজন? জি স্যার। উনি এখানে কেন এসেছে জানো কিছু? আঙ্কেলের দিকে ইশারা করে। না স্যার, আমি তো আগেই খেয়াল করিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি, তুমি যাও বলে রাজনকে এখন থেকে পাঠিয়ে দেই অন্য কোথাও। আর আমি ভিতরে ঢুকে যাই। আমি আঙ্কেলের পিছন পিছন যাই, গিয়ে দেখি উনি এখানকার বড় ডাক্তারের সাথে কি যেন বলছেন। তারপর এখান থেকে বেরিয়ে গেলেন। আর আমি যাই রাফসান চৌধুরীর কেবিনের সামনে। দরজার বাইরে থেকে দেখি একজন মাঝবয়সী মহিলা কেবিনের মধ্যে বেডের পাশে বসে আছে। আমার জানা মতে রাফসান বাংলাদেশে একা, ওর পরিবার আমেরিকা। তাহলে ওই মহিলাকে যেই হোক পরে জেনে নিব। পিছনে ঘুরে থাকায় মুখ দেখা যাচ্ছে না। এখন ভিতরে যাওয়া ঠিক হবে না, তাই একজন নার্সের হাতে কিছু টাকা দিয়ে বলি ওনাকে যেন কেবিন থেকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলে। আর আমি এই ফাঁকেও রুমে চলে যাই। কেবিনটাই ঢুকে ভালো করে দেখে নেই বেডে শুয়ে থাকা ছেলেটার দিকে। না, আগে কোনোদিন দেখেছি বলে তো মনে পড়ে না আমার। এই ছেলে দেশে থেকে এত বড় ক্রাইম চালাচ্ছে আর আমরা এত বছর কিচ্ছু করতে পারছি না। মোটেও না, এর পিছনে অন্য কেউ আছে, আমি নিশ্চিত।
কিছুক্ষণ পর আমি কেবিনেট থেকে বেরিয়ে নার্সকে ইশারায় বলে দেই, তারপর উনি ভদ্রমহিলাকে ভিতরে ঢোকার জন্য বলে। আর এইদিকে আমি চলে আসি হাসপাতালের বাইরে। হাসপাতাল থেকে আমি সোজা বাড়িতে চলে আসি। কিছুতেই বুঝতে পারছি না লোকটা হাসপাতালে কেন গেল। বসে বসে ভাবছি, তখন সিনিয়র স্যারের ফোন এলো। হ্যালো স্যার। হ্যালো আদিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি? এই তো ভালো। কাদের কি খবর? স্যার কাজ চলছে ভালোই, এভাবেই। স্যার আরও কিছু কথা বলে ফোনটা কেটে দিলেন। আর আমি বসে বসে ভাবছি কিভাবে কি হতে পারে, হিসেব মেলানোর চেষ্টা করছি। তখন মনে পড়ল রাতুলের দেওয়া চৌধুরী পরিবারের পূর্ব ইতিহাসের কথা। এখানে বলা আছে, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিটের মালিক রহমান চৌধুরীর একটা মাত্র মেয়ে ছিল, কোনো পুত্র সন্তান নেই। আর এই সেই মেয়ে হলেন মিসেস রাবিয়া চৌধুরী, অর্থাৎ রোহানের মা। রোহানের মা মিসেস রাবিয়া চৌধুরী হলেও বাবা রৌফ চৌধুরী নন, রহমান চৌধুরী তার একমাত্র মেয়ের বিয়ে দেন বিশিষ্ট ব্যবসায়ী রেজওয়ান চৌধুরীর সাথে। এইটুকু ভাবনার মাঝখানেই ফোন চলে আসে, আর তাই ল্যাপটপটা অফ করে বেরিয়ে যাই বাসা থেকে। কাজ শেষ করে বাসায় ফিরে আয়াসকে ফোন করে জানিয়ে দেই আজ যেন তৈরি থাকে সে। আয়াস, ইয়েস স্যার। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। আয়াসকে হাসপাতালে নজর রাখার উদ্দেশ্য পাঠিয়ে দেই, আর এদিকে আমি হ্যাঁ বল। আঙ্কেল আমার একটা জরুরি কাজ আছে, তাই আমাকে যেতে হবে। আগামীকালের মধ্যে ইনশাল্লাহ ফিরে আসবো। বিয়েটার পরে করলে হয় না? খুব দরকারি বা আঙ্কেল মুখ ফসকে বাবা বেরিয়ে যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে। আমি চলে এলাম অগ্নিদের বাসায়। আজ মিশনে এখান থেকেই যাব। দেখতে দেখতে রাত হয়ে আসে। আমি নীরব আর রাতুলকে তৈরি হতে বলে নিজেও তৈরি হয়ে নেই। তবে আজ আমাদের গন্তব্য সেই স্কুল এরিয়া নয়, গন্তব্য হলো নতুন একটি জায়গা, যেখানে আমার সাথে রাফসান চৌধুরীর ঝামেলা হয়েছিল। যেমনটা ভেবেছিলাম তেমনটা না। স্যার জায়গা একদম খালি, কেউ নেই কেন? বুঝতে পারছি না। স্যার আমরা ঠিক জায়গাতেই আসছি তো। রাতুলের কথায় আমি ওর দিকে ভ্রু কুঁচকে তাকাই, আর নীরব তাকাই চোখ লাল করে, কারণ রাতুলের কথার মানেটা বুঝতেই পারছেন। ও ওর সিনিয়রকে ভুল ধরছে। রাতুল কিছুটা ভরকে যায়, কথাটা বলে, এসেছি তো ঠিক জায়গাতেই, ভুল না, তবে কিছু একটা গন্ডগোল আছে। ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে স্যার। হতে পারে। তোমরা এক কাজ করো, মুখগুলো ভালোভাবে ঢেকে নাও, যেন কোনো অবস্থাতেই মুখ দেখা না যায়। ওকে স্যার, দুজন একসাথে বলল। জায়গাটা ভালো করে ঘুরে দেখো, খুব সাবধান, বলে ওরা দুজন দুদিকে এগিয়ে গেল আর আমি পিছনে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কিচ্ছু পাইনি, আর আমাদের উপর আক্রমণও হয়নি। তাই হতাশ হয়ে ফিরে আসবো তখনই মনে হলো কেউ যেন ফলো করছে। পিছনে ঘুরে দেখি কেউ নেই। আমার এমন আচমকা ঘুরে যাওয়ায় নীরব, আয়াস কেউ বুঝতে পারে না। ওরা আমায় কিছু বলবে তার আগেই হুশ, আমার ইশারায় ওরা থেমে যায়। আর আমি কিছুটা পিছনে গিয়ে দেখে আসি, সেখানে কেউ নেই। কেউ তো নেই। স্যার হয়তো মনের ভুল। চুপ, কথা বলো না। তোমরা খুব সাবধানে এখান থেকে বেরিয়ে যাও। খেয়াল রাখবে কেউ যেন তোমাদের এইখানে চিনতে না পারে। মাইন্ড ইট নাও গো। আমি কথাটা বলার সাথে সাথে ওরা ওখান থেকে বেরিয়ে যায়, আর আমি কিছুটা সামনে গিয়ে দেখি না, কেউ নেই। তাই বেরিয়ে চলে আসতে যাব, তখন চোখ পড়ে একটা খামের উপর। তাই এগিয়ে গিয়ে খামটা হাতে নেই। খুলে দেখার আগে টের পাই এবার কেউ সত্যি সত্যি এদিকে আসছে, আর তাই খামটা পকেটে পুরে আমি সোজা বেরিয়ে আসি একদম এরিয়ার বাইরে, যেখানে আমাদের বাইকগুলো রাখা। স্যার আপনি ঠিক আছেন? বলে পকেট থেকে খামটা বের করে রাতুলকে বলি ওর ফোনের টর্চটা অন করতে। আমার কথা মতো তাই করে। খামটা ছিঁড়ে সেখানে একটা ছবি পাই। আর কিচ্ছু নেই, তবে ছবিটাই অনেক কিছু বলে দেয় আমায়। জট খুলতে শুরু করেছে। মুচকে একটা হাসি দিয়ে আমার কথা শুনে নীরব, আর রাতুল ছবিটার দিকে তাকায়। এখানে কি করছে? এটা এখানে কি করছে তা তো জানি না, তবে আর কিচ্ছু করবে না। এবার যা করার আমরা করব। আমাদের পরবর্তী স্টেপ কি হবে স্যার? আপাতত এখান থেকে চলে থাকা রিস্ক হয়ে যাবে। কি করতে হবে সেটা না হয় বাসায় গিয়ে বলবো। কথা শেষ করে আমরা চলে আসি সেখান থেকে। আমি ওদের সাথে ওদের ফ্ল্যাটে ফিরেছি। কলিং বেল চাপতে অগ্নি দরজা খুলে দেয়। বেল চাপতে 3টা বাজে। আমরা ভিতরে ঢুকে দেখি আয়াস পাশেই সোফায় হেলান দিয়ে বসে আছে। দেখে বোঝাই যাচ্ছে আমাদের জন্য কতটা টেনশন করছে। আমাদের দেখেই উঠে দাঁড়ালো। স্যার আপনারা কি ঠিক আছেন? আমরা সবাই ঠিক আছি, তোমাদের খবর বলো। স্যার আমাদের যা করতে বলছেন তাই তো করে রেখেছি। গুড। স্যার পরে কথা হবে, আপনারা আগে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার গরম করছি। আমরা চলে গেলাম ফ্রেশ হতে, আর ওরা দুজন কিচেনের দিকে গেল।
আমরা ফ্রেশ হয়ে এসে দেখি অগ্নি এবং আয়াস খাবার নিয়ে বসে আছে। এ কি তোমরা এখনো খাওনি দুজন? আর আপনাদের ছাড়া খেতে ইচ্ছে করেনি। আচ্ছা বসো সবাই। বলার পর সবাই খেতে বসে যায়। অনলাইনে খাবার আগে অর্ডার করে রেখেছিল ওরা দুজন। খাওয়ার মাঝখানে ওইখানে ঘটনা জানতে চায় ওরা। নীরব আর রাতুল পুরো ঘটনা খুলে বলে। খাওয়া শেষে সবাই এসে ড্রয়িং রুমে বসতেই ফজরের আজান দিয়ে দেয়, আর তাই সবাই মিলে বাসায় একসঙ্গে সালাত আদায় করে নেয়। ওদের দেখে বোঝা যাচ্ছে ঘুমানোর ইচ্ছা কারোরই নেই, না থাকারই কথা। এই কেস সমাধান না করা পর্যন্ত কারোরই শান্তি নেই। শুনো সবাই, আগামী 2 দিন আমাকে বিয়ের জন্য ব্যস্ত থাকতে হবে, তাই তোমাদের উপর চাপটা একটু বেশিই পড়বে। তবে খুব সাবধানে কাজ করবে এবং আমি যতটা পারি চেষ্টা করব। আগামী 2 দিনের মধ্যে রাফসান চৌধুরী, হাসপাতালে সেই মহিলা রাবিয়া চৌধুরী, রেজওয়ানা চৌধুরী, রহমান চৌধুরী আর ছবিতে থাকা ব্যক্তি, এদের সম্পর্কে A to Z খবর আমার চাই। যেখান থেকে পারবে বের করবে, তবুও বের করতে হবে। এই 2 দিন তোমাদের অন্য কাজে মন কম দিলেও চলবে। আর হ্যাঁ, অফিসের চিন্তা করতে হবে না, এতে চাকরি গেলে যাবে আমাদের। এখন আর ওই অফিসে কাজ নেই, আসল চাল তো চলছে বাইরে। ওদের সাথে আরো অনেক কথা বললাম, এর মধ্যে ভোরের আলো ফুটে গেছে, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই এখানেই। তারপর বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আজ সন্ধ্যায় বোনের গায়ে হলুদ আর কাল বিয়ে। ইচ্ছে ছিল বিয়ের আগেই কেসটা শেষ করতে, কিন্তু পারিনি। জটলা পেকে গেছে। তাতে কি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে এই ভেবে বাড়িতে ফিরি, আর ওরা 4 জন লেগে পড়ে ওদের কাজে। সকাল সকাল আমায় বাসায় ফিরে আসতে দেখে বাবা বললেন, আরে রাজ, কাজ শেষ তোমার? পুরোপুরি শেষ হয়নি, আরো কিছুদিন সময় লাগবে। তাই ভাবলাম ছোট বোনের বিয়েটা খেয়ে নেই, তারপর না হয় কাজে মন দেব। 2 দিনই তো সময়, তাই না? বাবার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার কথায় বেশ খুশি হয়েছেন, তবে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন নিজের ছেলের জন্য। আর আমি হতভাগা, সব জেনেও কিচ্ছু বলতে পারছি না। ঠিক বলেছ। তুমি বাবা আমাদের হাতে হাতে কিছু কাজ করে দিও। বুঝতেই তো পারছো, এত বড় আয়োজন আমাদের একার পক্ষে সামলে ওঠা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর তার মধ্যে ব্যবসার কাজও এখন অনেক চাপটা বেড়েছে। চিন্তা করবেন না, আমি আছি তো, বলে বাবার হাত জোড়া নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নেই। আমার এমন কাণ্ডে অনেকেই অবাক হয়ে যায়, আর তাই আমি হাতটা ছেড়ে উপরের দিকে হাঁটা ধরি। সিঁড়ির কাছে গিয়ে থেমে যাই, কারণ পিছনে শুনতে পাই কয়েকজনের নতুন কণ্ঠ, আর তাই ঘুরে তাকাই দেখার উদ্দেশ্যে। এতক্ষণে তোমাদের আসার সময় হলো? বলে নিশির মাথায় ইসির ছোট বোন বাবা মার সাথে লন্ডনে থাকে। কাজের অনেকটাই চাপ পড়েছে, কি করব বলুন? সব তো আর ছেড়ে আসা যায় না। আবার কি হয়েছে হয় না বলেন দেশে আসতে? এদের কথা চলতে থাকে, এর মাঝে ভাইয়া ভাবি এসে সবার সাথে কৌশল বিনিময় করে নেই। মা তো এতদিন পর বোনকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। ওদের কাহিনী দেখে আমার চোখ দিয়ে কিছুটা পানি চলে আসে, যা সবার অগোচরেই মুছে নেয়। আমি উপরের দিকেই পা বাড়াই, পিছন থেকে কেউ আদি ভাইয়া বলে ডাক দেয়। নামটা শুনে আমি চমকে পিছনে তাকাই, আর দেখি সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে, একবার আমার দিকে তো একবার নিশির দিকে। তুমি নিশ্চয়ই আদি ভাইয়া, তাই না? আমি কি বলবো বুঝতে পারছি না, আর সেও আমার উত্তরের অপেক্ষা না করে গড়গড় করে কথা বলেই যাচ্ছে। ওরই বা কি দোষ? ছোট মানুষ, তাই এত প্যাচগোছ বুঝে না, হয়তো কোনোভাবে আমার সম্পর্কে জেনেছে। তুমি ভুল করছো, আমি তোমার আদি ভাইয়া নই, আমার নাম রাজ। আর তোমার নাম? নিশি কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, আমতা আমতা করে বলে, আমি নিশিতা জামান। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। ইটস ওকে বলে সেখান থেকে চলে আসি। বাবা মা বোন এসেছে, অথচ ইসি গেল না কেন? ও কি বাসায় নেই নাকি? নিজের রুমে ঢোকার আগে একবার ওর রুমে উকি মারি, ওই তো ল্যাপটপে কাজ করছে। নিজের ফ্যামিলি এসেছে, অথচ কোনো ফিলিংস নেই, ব্যাপার কি? আমি আর কিছু না ভেবে ঠোঁট পাকিয়ে নিজের রুমে চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি। একটা কথা আমার মাথায় আসছে না, নিশি কেন আমাকে আদিব ভাইয়া বলল? আমি নিশিকে দেখিনি কোনো সময়, ওর জন্মের আগেই চলে গেছিলাম। সবার কথা শুনে জানলাম ও ইসির বোন, তাহলে ওর তো আদিবকে জানার কথা না? প্রশ্নগুলো রয়ে গেল, মনে উত্তর নেই। যাকগে, নিশির সাথে কখনো কথা হলে জেনে নেব, এখন এই চিন্তা বাদ। তাই উঠে নিচে গেলাম। বাবা আর ভাইয়ার হাতে হাতে কাজ করে দিচ্ছি, সবাই ব্যস্ত।
এত ব্যস্ততার মাঝেও খেয়াল করলাম ইসি সবাইকে এড়িয়ে চলছে। সবাই বলতে ওর বাবা মা আর কি। ওনাদের মনটা খারাপ হয়ে গেল, আর তা দেখে আমারও খারাপ লাগছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। শুরু হয়ে গেছে হলুদের আয়োজন। ছেলের বাড়ি থেকে কয়েকজন এসেছে হলুদ নিয়ে, আর তাই সবাই ওদের নিয়ে ব্যস্ত। ইসিও আছে এখানে, তবে খুব চিন্তিত। কি নিয়ে চিন্তা করছে ঠিক বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে হলুদের অনুষ্ঠান আরও জমজমাট হয়ে ওঠে। সবাই ভীষণ খুশি, আনন্দ আর হই হুল্লোড়ে পুরো বাড়ি মুখরিত। এখন সব কিছুর মধ্যেই একটা ঘটনায় আমার খুব খারাপ লাগছে। চলুন সেটা দেখি। আপু, পাপা তোমায় ডেকেছে। ইসি নিশ্চুপ। আপু, পাপা তোমায় ডেকেছে। আয় আপু। যা, পরে দেখে নিব। নিশি চলে যায় আর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ইস্যু, একটু শোন না মা। বল। এখন আমাদের উপর তোর রাগ কমেনি? এখানে এসব বলার জন্য ডেকেছেন? ভালো লাগছে না মামনি? দেখো পাপা, বাদ দাও পুরনো টপিক। বলেই ইসি এখান থেকে চলে যায়। আমি বুঝতে পারছি না ব্যাপারটা আসলে কি, তাই আবার কাজে মন দেই। কিছুক্ষণ পর আমার হাতের কাজটা শেষ করে আমি ইসিকে খুঁজতে থাকি, কিন্তু নেই কোথাও। ছাদে দেখে আসি বলেই ছাদের দিকে গেলাম। বিয়েবাড়ির আয়োজনের জন্য বেচারা ছাদটা অসহায়ভাবে পড়ে আছে, তবে এখন অসহায় লাগছে না। চাঁদের আলোয় ঝলমল করছে ছাদের রেলিংগুলো। টবের মধ্যে থাকা ফুলগুলোকে অপরূপ লাগছে জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয়। তারই একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছে ইসি। লাল পাড়ে হলুদ শাড়ি পরা, চুলগুলো খোলা, সমস্ত পিঠে এলোমেলোভাবে ছড়া আছে চুলগুলো। সাধারণত পুলিশের দায়িত্বে থাকা মেয়েরা কতটা সুন্দর সেটা বোঝা মুশকিল হয়ে পড়ে তাদের কাজের ভারে আর পোশাকের আড়ালে। অনেকক্ষণ থেকে আমি ওর পিছনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার দিকে খেয়াল নেই। আমি গলাটা হালকা একটু ঝাড়া দিলাম। কারো গলার শব্দ শুনে পিছনে ফিরে তাকাই আমি। একদম কাছাকাছি থাকায় ফিরে আমার মাথার সাথে ওর মাথায় বাড়ি খায়। বাবা গো, মা গো, মেরে দিল গো। আপনি এখানে কি করছেন? এতটাও লাগেনি। এত সিনক্রেট না করলে ভালো হয়। একই প্রশ্ন তো আমিও করতে পারি। কপালে হাত ডলতে ডলতে কথাটা বললাম। আজব তো, আপনি রাতের বেলায় ছাদে কি করছেন? ভাড়া দেওয়ার সময় তো বলেনি রাতে ছাদে ওঠা যাবে না। যত সব ফালতু লোক। কথাটা বলে ছাদ থেকে বেরিয়ে যাচ্ছে। ও হ্যালো, রাগের ঠেলায় তো ফোনটা রেখেই চলে যাচ্ছেন। বলেই আমি ফোনটার ফ্ল্যাশ লাইটটা অন করতে টান মেরে আমার হাত থেকে ফোনটা নিয়ে নিই। আবারও চলে যাবে ঠিক তখন দাঁড়ান। ইসি আমার দিকে আবারও ভ্রু কুঁচকে তাকায়। একটা কথাটা ছিল আপনার সাথে। ও, তার মানে আমাকে ফলো করেই ছাদে এসেছেন? একরকম বলতে পারেন। তা বলুন, কি বলতে চান? জানি না কথাটা বলা ঠিক হবে কিনা, তবুও বলছি। আপনি আপনার বাবা মায়ের মনে কেন কষ্ট দিচ্ছেন? বলতে চান? হু আর ইউ? জাস্ট দেখুন, আমি জানি আমি কেউ না, কিন্তু আপনার ব্যবহারটা ঠিক করেননি। শাট আপ। ডোন্ট ক্রস ইউর লিমিট। যা বলেছেন বলেছেন, দ্বিতীয়বার যেন না শুনি। বলেই রাগে গটগট করতে করতে বেরিয়ে গেল, আর আমি বোকার মতো চেয়ে রইলাম। কিছুক্ষণ পর আমি নিজেও বেরিয়ে পড়ি। রাতটা পেরিয়ে যায়, অনেকেই ঘুমিয়েছে, তবে আমার ঘুম হয়নি, তাই জেগেই ছিলাম। ফজরের নামাজটা রুমেই পড়ে নেই, তারপর একটু নিচে যাই। যে যেভাবে পারছে ঘুমোচ্ছে। ইসিও সোফায় ঘুমিয়ে আছে। সবার শোয়ার স্টাইল দেখে আমার মন খুলে হেসে গড়াগড়ি খেতে মন চাইছে, কিন্তু না, হাসা যাবে না। আমি বাইরে বেরোই, সঙ্গে সঙ্গে আমার ফোনটা বেজে উঠেছে। এত সকালে আবার কে? হ্যালো, কি বলছো? তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। ফোনটা ছিল আয়াসের। সে হাসপাতাল থেকে ফোনটা দিয়েছে, তাই ফোনটা কেটে আমি সাথে সাথে হাসপাতালের দিকে ছুটে যাই। হাসপাতালে পৌঁছে দেখি
রৌফ চৌধুরী দাঁড়িয়ে আছেন রাফসান চৌধুরীর বেডের সামনে, আর তার উল্টো দিকে ঘুরে আছেন সেই মহিলা যার মুখটা এখনো আমি দেখতে পাচ্ছি না। উনি এখানে স্যার, কখন আসছেন? ওনারা ঢোকার সাথে সাথে আমি আপনাকে ফোন দিয়েছিলাম। শোনা তো যাচ্ছে না, কিছু কি বলছে? কি করি? স্যার, মিস্টার চৌধুরীর মুখ দেখে মনে হচ্ছে কোনো একটা সমস্যায় আছেন। এই রৌফ চৌধুরী মানুষটাই একটা সমস্যার কারখানা। দেখা যাক কি হয়। তুমি থাকো, আমাকে আসতে হবে, না হলে ওইদিকে আবার সন্দেহ করব। ওকে স্যার। বলেই আমি বেরিয়ে এলাম। এদিকে বিয়েতে সবাই ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে সব বরযাত্রীরা চলে আসে। বিয়েতে আরুর ছোট ভাইয়ের দায়িত্বটা আমিই পালন করেছি। আমার এখানে আসাটা সার্থক হয়েছে। আর কি লাগে? বিয়ে বাড়িতে দুজন মানুষের মুখে চিন্তার ছাপ স্পষ্ট ছিল, একজন ইসি আর একজন রৌফ চৌধুরী। ইসির চিন্তার কারণ আমি জানি, তবে চৌধুরী সাহেবেরটা ঠিক ধরতে পারছি না। বিয়ের প্যান্ডেলে একপাশে দাঁড়িয়ে ফোন টিপছি, এমন সময় পিছন থেকে কারো ডাকে পিছনে ফিরে তাকাই। এই যে ভাইয়া, আপুকে দেখেছেন? মানে? ওপস, সরি, আপনি তো আবার এই বাড়ির কেউ না। তুমি কার কথা জিজ্ঞেস করেছো? আমার আপু ঈশিতা জামান, চিনেন নাকি? দেখেছি তো। কেন খুঁজছো? দরকার ছিল। তুমি যাও, আমি খোঁজে দেখছি। থ্যাঙ্কস ভাইয়া, খুঁজে পেলে আমার কথা বলবেন। ওকে বলে ওকে বিদায় করে দেই। তারপর সারা বাড়িতেও কোথায় খুঁজে পাচ্ছি না। আমি সারাটা সময় চোখে রেখেছি। শীত একটুর জন্য অন্যমনস্ক হয়ে যাওয়ায় কোথায় চলে গেল? ও কি আমার উপর নজর রেখেছিল নাকি? যাই হোক, এখন বাইরে খুঁজতে হবে, তাই গেটের বাইরের দিকে চলে যাই। আমি এখন বাইরে দাঁড়িয়ে ভাবছি কোথায় খুঁজি। এমন সময় পিছনের দিকে ঘুরে বাড়ির গেট দিয়ে ভিতরের দিকে তাকাতেই দেখি ইসি সবার সাথেই আছে। এটা কেমন করে সম্ভব? আমি তো সারা বাড়ি খুঁজে এলাম এইমাত্র, কোথায় ছিল তাহলে? আমি নিজেও আবার ফিরে আসি। ভালোই বিয়ে সম্পূর্ণ হয়। পুরো বিয়েতেই ইসি একটু পরপর মিসিং ছিল, বিষয়টা নোটিশ করেছি আমি, কিন্তু কোথায় গেছে তা খুঁজে পাইনি। বিয়ে শেষে চলে এলো বিদায়ের পালা। কনে বিদায়ের সময় বিয়েটা আমার বোনের স্বেচ্ছায় হয়েছে, তবুও কেন এত কান্নাকাটি? বাবাকে জড়িয়ে ধরে আরও চিৎকার করে কাঁদতে কাঁদতে একবার জ্ঞান হারিয়ে ফেলে, আর তাই সবাই ব্যস্ত হয়ে পড়ে সেদিকে। আমি দূরে দাঁড়িয়ে সবটা দেখছি। মনটা আমারও ভীষণ খারাপ হয়ে আছে। এসব ভাবনার মাঝে নোটিশ করি মিস্টার চৌধুরী বাবাকে কিছু বলে একটা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছেন। আমার সন্দেহ হয়, কিন্তু আমার বেরোনোর উপায় নেই, তাই তাড়াতাড়ি ফোনটা বের করে রাতুলকে কল দেই। হ্যালো। হ্যালো স্যার। কোথায় তুমি? স্যার, এইটার কাজ করছি, তবে বাসায় আছি। কাজটা রাখো, আর এখনই মিস্টার চৌধুরীর ফোন নাম্বারটা নাও আর ট্র্যাক করো ফার্স্ট। ওকে স্যার। রাতুলকে ওনার নাম্বারটা দিয়ে দেই, আর আমি বিয়েবাড়ির কর্মকাণ্ড দেখতে থাকি। এদিকে আরেকজন বেরিয়ে পড়ে কাউকে কিচ্ছু না বলে। ঠিকই বুঝেছেন আপনারা, ইসি বেরিয়েছে। এবার আমার চোখ ফাঁকি দিতে পারিনি, আমিও পিছনেই অনেকটা রাস্তায় চলে এসেছি। মুখোমুখি হওয়ার থেকে বাঁচতে একটু আড়ালে দাঁড়াই, কিন্তু এখানে থেকে বেরিয়ে দেখি ইসি গায়েব। গেল কোথায়? ভ্যানিশ হয়ে গেল। ফোনটা বেজে উঠেছে। হ্যালো। হ্যালো স্যার। বলো। স্যার, মিস্টার চৌধুরীর নাম্বার হাইওয়েতে যাওয়ার পর অফ হয়ে যায়। আমি এখন হাইওয়েতেই আসছি। উফ শিট, চলে এসো, পরে দেখে নেব। আমি রাস্তায় দাঁড়িয়েই কথা বলছি, এমন সময় লক্ষ্য করলাম আমার পিছনে কেউ আছে। তাকিয়ে তো আমার চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। আমাকে ফলো করছেন? আমি কি বলবো বুঝতে পারছি না। কি হলো, কথা কানে যায় না? কেন ফলো করছেন আমায়? কে আপনি? দেখুন, আমি আপনাকে ফলো করছি না। শাট আপ! মিথ্যে বললে আপনার কি হাল করব তা কল্পনা করতে পারবেন না। কোথায় ফেসে গেলাম? এই তো দেখি আমার থেকে এক ধাপ উপরে। কি করি এখন? হু আর ইউ? আই এম রাজদীপ আহমেদ। একটা চর মেরে তো সব দাঁত ফেলে দিব।
কি সব বলছেন? আপনি তুই তুকারি করছেন আমায়? আমি পিছু কেন নিয়েছিলি? আমার পিছু কেন নিয়েছিলি বল? দেখুন মিস ঈশিতা জামান, পুরো শহরটা আপনার একার নয়, তাই আমি কখন কোথায় যাচ্ছি তার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। আলবাত বাধ্য, কারণ আপনি আমায় ফলো করেছেন। আপনি কি কোনো ক্রাইমের সাথে যুক্ত? হোয়াট? তা না বলে কে আপনাকে ফলো করছে, কে পিছু নিচ্ছে তা নিয়ে এত মাথা ব্যথা কেন? হোয়াই? ঈশি আর কিছু বলল না, আমার সামনে থেকে চলে গেল। আমি পিছন থেকে একটু জোরেই বললাম, ও হ্যালো, টু দ্য কেয়ারফুল, ওকে। ও আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে কিছু বলবে, তার আগেই আমি ফোনটা কানে নিয়ে ওকে পাশ কাটিয়ে হাঁটা ধরলাম। বাসায় ফিরে দেখি কোণে বিদায় শেষ, সবাই ড্রয়িং রুমে আছে। আমাকে ঢুকতে দেখে বাবা বলল, রাজ, জি। কোথায় ছিলে তুমি? আসলে আঙ্কেল, আমার একটা বন্ধু কল দিয়েছিল, ওর একটা সমস্যা হয়েছে আর তাই গিয়েছিলাম। ও আচ্ছা, আসলে তোমারই একটু দরকার ছিল, তখন কিন্তু সারা বাড়িতে তোমাকে খুঁজে পাইনি। সরি আঙ্কেল, আসলে বন্ধুর কাজটা একটু বেশি জরুরি হয়ে পড়েছিল, তাই না গিয়ে পারলাম না। আমার কথা শুনে উপস্থিত দুজন ব্যক্তির চেহারাটা অন্যরকম লাগছে। একজন হলেন আমার ভাবি, যাকে আমি ওই দিন রাতে ধরা পড়ার পর বন্ধুর কথা বলেছিলাম, আর একজন ঈশি। সে তো ভালো করেই জানে আমি মিথ্যা বলছি। ড্রয়িং রুমে সবাই যার যার কাজে ব্যস্ত। আমিও কিছুক্ষণ থেকে চলে এলাম নিজের রুমে। ফ্রেশ হয়ে এসে বসে আছি, এমন সময় কেউ আমার রুমের বাইরে থেকে নক করছে। এখন এই সময় কে এলো বুঝতে পারছি না, তাই হাত থেকে ফোনটা রেখে রুমের ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছিয়ে রাখলাম। দরজাটা খোলা, দরজাটা খুলে দেখি ভাবি যান আমার বাইরে দাঁড়িয়ে আছে। আপনি এখানে? কি ব্যাপার? কি করো তুমি রুমের ভেতর? কই কিছু না তো। দরজা খুলতে এতক্ষণ লাগে? আসলে আমি ওয়াশরুমে ছিলাম তো তাই। নিচে চলো, তোমায় খেতে ডাকছে। আপনি যান, আমি আসছি। একটা কথা ছিল। জি বলুন। তোমার ওই বন্ধুটা যখন ঢাকা শহরে নতুন আর এত সমস্যায় পড়ে, তখন এক কাজ করো, ওকে তুমি তোমার সাথেই রেখে দাও। কোথায় রাখবো? আমি তো নিজেই অন্যের বাসায় থাকি। সমস্যা নেই, আমি বাবাকে বলবো। আর ছেলেটা এত সমস্যার মধ্যে থাকে, যার জন্য রাত বিরাতে বিয়ে বাড়িতে রেখে তুমি ছুটে যাও। এর থেকে ভালো সাথেই রাখো। শুধু জোরপূর্বক হাসার চেষ্টা করলাম। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, নিচে এসো। আসছি। কি করি এখন? ভাবি কি সন্দেহ করছে আমাকে? ধুর, ভাল লাগে না এই ভাবি। আবার কোনো পুলিশ টুলিশ কিনা আল্লাহ মালুম। আমি নিচে এসে দেখি খাবার টেবিলে সবাই আছে। আমিও একটা চেয়ার টেনে বসে পড়ি। সবাই খাওয়ায় ব্যস্ত, এমন সময় ভাবি বলে উঠল, বাবা, রাজ একটা আর্চি জানাতে চাই। আমি চোখ কুঁচকে ওনার দিকে তাকালে আমায় ইশারায় আরম্ভ করেন। কি বলো? চেয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আসলে বাবা, রাজের একটা বন্ধু এই শহরে নতুন। ভাবি সবটা খুলে বলে, সেদিন রাতের ঘটনা পর্যন্ত। যা শুনে আমার গলায় খাবার আটকে যায়। খালামণি এক গ্লাস পানি আমার দিকে এগিয়ে দেন, আর আমি সেটা ঢকঢক করে খেয়ে নেই। আচ্ছা বেশ, রাজ যতদিন তোমার বন্ধু শহরটা ভালো করে না চিনতে পারছে, ততদিন তুমি ওকে এই বাড়িতে তোমার সাথে রাখতে পারো, আমাদের সমস্যা নেই। আচ্ছা। ঠিক হয়ে আজ আমাদের আদি যদি থাকতো, তাহলে তো ওর বন্ধুও হতে পারতো। হেমন বিপদে, সমস্যা নেই বাবা, তুমি আনতে পারো। খাওয়া শেষে রুমে চলে আসি। আমি বুঝতে পারছি না বাড়ির সবাই এত চেঞ্জ হলো কি করে। আর তার থেকে বড় চিন্তা, এখন বন্ধু কোথায় পায়। তারপরে চট করে মাথায় আসে একজনের কথা। হ্যালো, শুনো, আগামীকাল থেকে তোমাকে নতুন কাজ করতে হবে। তারপর আমি তাকে সবটা বোঝাই বলি, আর সে রাজি হয়ে যায়।
লোকটা কে তা না হয় আগামীকাল বলবো, কেমন? এখন অনেক রাত, আমিও ঘুমাই, আপনারাও ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই আছে এখানে, বাবা, ভাইয়া আর আঙ্কেল, মানে ইসির বাবা কিছু নিয়ে আলোচনা করছে। আলোচনার মূল বিষয় তাদের অফিস, ব্যবসা, এইসব, আর অন্যরা তাদের নিজেদের কাজে ব্যস্ত। আমি গিয়ে এক কাপ কফি চেয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে আসছি। এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি দেখছি। আচ্ছা যা। দরজা খুলে দেখি একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, হয়তো একটা ভারী ব্যাগ আর কাঁধে একটা গিটার। এটা কি আফজাল আল ইমরান আঙ্কেলের বাড়ি? জি, আপনাকে তো চিনলাম না। জি, আমি সুজন, আকসরি রাজদীপের বন্ধু। আচ্ছা, ভেতরে আসুন। ভাবি একটা লোককে ভিতরে নিয়ে আসছে দেখে সবাই সেদিকে তাকায়, আর আমি উঠে গিয়ে ছেলেটার সাথে হাত মেলাই। সে আমাদের ডিপার্টমেন্টের একজন ভারপ্রাপ্ত অফিসার। কাজের সূত্রে ওর সাথে পরিচয় হলেও আমরা মোটামুটি বন্ধুর মতোই দোস্ত। আয় আঙ্কেল, ও হলো আমার বন্ধু সুজন, যার কথা কাল ভাবি বলেছিল। ও আচ্ছা, বস বস। এইভাবে সবার সাথে ওর পরিচয় করিয়ে দিয়ে আমি ওকে আমার রুমে নিয়ে আসি। এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কথা বলছি। ওকে গুরু। সুজন ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে এগুলে একজন এসে আমাদের দুজনকে নিচে যেতে বলে ব্রেকফাস্ট করার জন্য। আমি সুজনকে নিয়ে নিচে চলে যাই। সবাই খাবার খাচ্ছি। কিছুক্ষণ পর ইসি এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। সবাই চুপচাপ খাবার খেয়ে চলেছে। হঠাৎ ভাইয়া বলে, তা মিস্টার সুজন, তুমি কি করো? ভাইয়ার কথাটা শুনে ইসি ঘাড় উঁচু করে সুজনের দিকে তাকায়, ভ্রু যুগল কুঁচকে। বোঝার চেষ্টা করছে ছেলেটা আসলে কে। শত হলেও পুলিশের চোখ বলে কথা। আপাতত কিছুই করছে না, শহরে নতুন এসেছি, দেখা যাক, আগে তো ভালো করে দেখে নেই। সবাই কথা বলছে আর আমি শুধু ইসির রিয়াকশন দেখছি, কারণ ও খুব ভালো করেই জানে আমি কাল কোনো বন্ধুর কাছে যাইনি। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি আমার রুমে, কিন্তু সুজন আসতে পারেনি। ড্রয়িং রুমে সবার সাথে গল্প করতে বসছে। আমি ল্যাপটপে কাজ করছি। হঠাৎ পানির প্রচণ্ড তৃষ্ণা পায়, অথচ জগটা দেখি খালি। এত পানি কখন খেয়ে ফেললাম বলে জগটা নিয়ে রুম থেকে বেরিয়ে একটু এগোতেই ইসির সামনাসামনি হয়ে যাই। আমি কোনো রকমে ওরে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমার হাতে একটা হ্যাচকা টান মেরে কিছুটা পিছনে নিয়ে আসে। জায়গাটা আমার আর ভাইয়ার রুমের মাঝামাঝি অংশে খালি জায়গা। ইসি দেওয়ালের সাথে আমার হাত চেপে ধরে আছে। যদিও প্রচণ্ড জোরে চেপে ধরেছে, তবু আমি চাইলে নিজেকে ছাড়িয়ে নিতে পারি, কিন্তু ইচ্ছে করছে না। কি করছেনটা কি আপনি? সোজা হয়ে দাঁড়ান। মানে আমি কিন্তু চিৎকার করব। এরে এখন নাকটা ফাটিয়ে দেব বলে দিলাম। ড্রামাটা আপাতত আমার সামনে করা বন্ধ করুন। কিসের কথা বলছেন আপনি? জাস্ট স্টপ দিস। কে আপনি? কেন নিজের পরিচয় লুকাচ্ছেন? ম্যাডাম, আমি বুঝতে পারছি না আপনি কি সব বলছেন। আমার পরিবারের মানুষগুলোকে সহজ সরল পেয়ে আপনি তাদের বোকা বানাচ্ছেন, তাদের ইমোশনটাকে কাজে লাগিয়ে নিজের কাজ করে নিচ্ছেন। কিসের ইমোশন? একদম নেকা সাজার চেষ্টা করবেন না। আমি সত্যি বুঝতে পারছি না আপনি ঠিক কোন ইমোশনের কথা বলছেন। এই বাড়ির লোক আপনাকে তাদের ছোট ছেলের স্থানটা প্রায় দিয়ে দিয়েছে। এটা কি আমার দোষ ম্যাডাম? দোষ গুণ বুঝি না, বুঝতে চাই না। আপনি কে, কি করেন, এগুলোর মুখোশ তো আমি খুব শীঘ্রই খুলে দেব। তো আপনি আমায় ভুল বুঝছেন। জাস্ট শাট আপ। এই বাড়িতে থাকুন, খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান, তবে এই বাড়ির কারো ক্ষতি করার প্ল্যান যদি করে থাকেন তো সেটা অচিরেই শেষ করে দিন, না হলে এর ফল ভালো হবে না। আমি আর কিচ্ছু বলতে পারছি না। শেষ পর্যন্ত ও আমায় এতটা নিচে নামিয়ে দিল। আমি আমার নিজের পরিবারের ক্ষতি করার প্ল্যান করব, এটা ভাবলে কি করে ইসি? কথাগুলো আমি মনে মনেই ভাবছি। ওরই বা দোষ কি? ও তো আর জানে না আমি কে। আমি ঠাই এখানেই দাঁড়িয়ে আছি। ইসি চলে যেতে নিয়ে আবার কি ভেবে যেন ফিরে এসেছে।
আর একটা কথা কান খুলে শুনে নিন এবং মাথায় ঢুকিয়ে নিন, আদির জায়গাটা নেওয়ার কথা ভুলেও ভাববেন না। এই বাড়ির লোকেরা আপনাকে আদির স্থান দিলেও আমি কোনো দিন সেটা হতে দেব না। এবারও আমার মুখ দেওয়ার কথা বেরোয়নি, আর ও আমার উত্তরের অপেক্ষা না করেই চলে যায়। আমি বোকার মতো ওর যাওয়ার দিকে চেয়ে আছি। আমাকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুজন কিছুটা অবাক হয়, কারণ ও দেখেছে ইশিকে এখান থেকে বেরোতে। গুরু, গুরু, এই গুরু। হুম, বল বল। কি বলবো, এখানে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? কই কিছু না তো। কথা লুকাচ্ছ কেন গুরু? এমনটা কিন্তু কথা ছিল না। আচ্ছা ঠিক আছে বলছি, আগে পানিটা নিয়ে আসি, তারপর রুমে এসে তোমায় সবটা বলছি। আমায় দাও, আমি নিচে গিয়ে নিয়ে আসি। না থাক, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। আরে গুরু দাও তো। বলে জগটা আমার হাত থেকে নিয়ে নিচে চলে যাই, আর আমি চলে যাই রুমে। রুমের ভিতরে সোফায় হেলান দিয়ে বসে ইসির বলা কথাগুলো ভাবছি। হঠাৎ নিচ থেকে চিৎকারের আওয়াজ পেলাম। কি হলো? নিচে চিৎকার করছে কে? আমি রুম থেকে বেরোই, নিচে নামিনি, দোতলার উপরে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। দেখছি নিচে নামার আগে সবাই পৌঁছে গেছে ঘটনাস্থলে। নিশির সারা শরীর ভেজা, বুঝতে আর বাকি নাই কে করেছে, কারণ পাশেই জগ হাতে নিয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে সুজন। ইউ ইডিয়েট! ম্যাডাম, ম্যাডাম দেখুন, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ বিশ্বাস করুন। আন্টি, আমি ইচ্ছে করে করিনি। অপরাধীর মতো মুখ করে মায়ের কাছে গিয়ে কথাটি বলবো সুজন। নিশি মামুনি, ও তো ইচ্ছে করে করেনি বলছে। তুই আর রাগ করিস না মা, যা ভিতরে গিয়ে চেঞ্জ করে নে। এইটুকু বলেই খালামণি ইসির দিকে তাকিয়ে থেমে গেলেন। আর কিছু না বলে উনি চলে গেলেন ড্রয়িং রুমের দিকে, আর বাকিরা যার যার কাজে। ইসি এখনো সেখানে দাঁড়িয়ে আছে, ওর মায়ের চলে যাওয়ার পথে তাকিয়ে, আর আমি উপরে দাঁড়িয়ে সবটা দেখলাম। কিছুক্ষণ পর সুজন পানি নিয়ে রুমে ঢুকলো। পানিটা অনিচ্ছাকৃতভাবেই পড়েছিল। এটা কেমন প্রশ্ন গুরু? আমি ইচ্ছে করে কেন ফেলব? আমি কিন্তু তোমাকে খুব ভালো করে চিনি। সুজন আর আমি একসঙ্গে ট্রেনিং করেছি। আর্মিতে আসলেও সে মোটেও আর্মির মন মানসিকতা নিয়ে আসেনি। সব সময় কারো না কারো পিছু লাগতো। যখন আমাদের খুব কঠিন কাজ দেওয়া হতো, তখন ট্রেনিং শেষ করে ও ট্রেনারের পিছনে লাগতো আর নানাভাবে হেনস্থা করার চেষ্টা করত। আমি কিন্তু এখন অনেক পাল্টে গেছি। আর হ্যাঁ, এখন পানিটা অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে। আচ্ছা বাদ দাও, তুমি এখন ওখানকার ঘটনা বলো। কখনকার? ভুলে গেলে? আরে ওই যে তুমি জগ নিয়ে দাঁড়িয়েছিলে স্ট্যাচুর মতো। ও আচ্ছা, বলছি শোনো। তারপর ওখানকার খণ্ডচিত্র আমি তুলে ধরি সুজনের কাছে। পুরোটা বলিনি, আর এটাও সে জানে না আমি এই বাড়ির ছেলে। ও আচ্ছা, বুঝলাম। কি বুঝলে? যা বলবে। আচ্ছা বাদ দাও। আর হ্যাঁ, তুমি না তুই করে বলার অভ্যাস করো, না হলে আবার সন্দেহের শিকার হতে হবে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার বন্ধুর অভিনয় করলে চলবে না। ভুলে কিন্তু যেও না, আমাদের আসল দায়িত্ব। ইউ ডোন্ট ওয়ারি গুরু। তারপর দুজনে মিলে ল্যাপটপে কাজ করতে বসি। যদিও কাজ না, আমি সুজনকে পূর্বের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। বুঝলাম। আর চিন্তা করো না, আমরা সবাই তো আছি। তোমরাই ভরসা, আমি একা কি করতে পারি আর। দুজনে এইভাবে কথা বলতে বলতে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো। ও গড, তুমি ঠিক শুনেছ? গুড জব। তুমি ওইখানেই থাকো আর নজর রাখার চেষ্টা করো। ফোনটা কেটে আমি সুজনের দিকে তাকাই, দেখি সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। কাজ অনেক এগিয়ে গেছে সুজন, চলো যাই, আমরা গিয়ে পুরো ঘটনা শুনে আসি। আমি আর সুজন দুজনেই তৈরি হয়ে নেই বাইরে যাওয়ার উদ্দেশ্যে। আর বেরোনোর সময় বাসায় বলে আসি
আজ আমরা বাইরেই খেয়ে নেব। সুজনকে শহর ঘুরতে নিয়ে যাচ্ছি। আমরা দুজন বেরোচ্ছি আর ঋষি বাইরে থেকে ভিতরে ঢুকছে। যাক, নিশ্চিন্ত। পিছু নিবে বলে মনে হয় না। বাইকটা বের করে নিয়ে আসি। আমি বাইক নিয়ে এলে সুজন আমার পিছনে উঠে বসে, তারপর আমি চালানো শুরু করি। এখন আমরা কোথায় যাচ্ছি? চলো গিয়েই দেখি। আমাদের জন্য গুড নিউজ নিয়ে বসে আছে। কে সে? আরে ভাই, একটু অপেক্ষা কর। সুজন আর কিছু বলল না। আমার বাইকটা একটা বড় ক্যাফের সামনে ব্রেক মেরে থামিয়ে দিলাম। ওকে ইশারায় নামতে বললে সে নেমে যায়, আর আমি বাইকটাকে সাইডে পার্কিং করে ভিতরে চলে আসি। ভিতরে একটা কোণার টেবিলে দুটো ছেলে বসে আছে। আমি তাদের দিকে আঙুল দেখিয়ে সুজনকে বলি, ওই যে দেখ, এরা দুজনের নাম। একজন নীরব, অন্যজন রাতুল। যে চারজন আমার সাথে আছে ওরা তাদেরই মধ্যে দুজন। আচ্ছা, চল ভিতরে যাই। হ্যালো স্যার, কেমন আছেন? আমাকে দেখে ওরা দুজন উঠে দাঁড়ালো। আলহামদুলিল্লাহ, তোমরা? জি স্যার, আমরা ভালো। এ হলো সুজন সরকার। হ্যালো। সে দুজনের সাথে কুশল বিনিময় করে নিল, আর আমি ওদের পরিচয় দিয়ে দিলাম। কি অর্ডার করব বল? কে নিবে? আমরাও তো সেই। কিছু না স্যার, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। তাহলে 4টা কফি অর্ডার করে দেই। যেই কথা সেই কাজ। ওয়েটারকে ডেকে অর্ডার করে দিলাম। বলো, এবার কাজের কথা বলো। স্যার, সব কিছু এখন পানির মতো পরিষ্কার। বলেই ওরা বলা শুরু করলো, গুড জব ফর এভরিওয়ান। আমাদের কথা সুজন বুঝতে পারেনি, তাই সে বলে তাকে যেন এখানেই সবটা বুঝিয়ে বলা হয়। ঠিক আছে বলছি, শুধুমাত্র তোকে না, আমার পাঠক পাঠিকাদেরও বলি ঘটনা, যার খণ্ডচিত্র তাদের আগে থেকেই জানা। বল। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নাম তো শুনেছিস? এই কোম্পানির বর্তমান কর্ণধার মিস্টার রৌফ চৌধুরী, আর উত্তরসূরি তার পুত্র রোহান চৌধুরী। কিন্তু রোহানের পিতা রৌফ চৌধুরী নন। তাহলে কে? বলছি, রোহানের মা রাবেয়া চৌধুরী আর নানা ছিলেন রহমান চৌধুরী, যার কোনো ছেলে সন্তান ছিল না। রহমান চৌধুরী তার কন্যা রাবেয়া চৌধুরীকে বিয়ে দেন একজন ব্যবসায়ীর সাথে, যার নাম রেজওয়ান চৌধুরী। দুর্ভাগ্যজনকভাবে রোহানের জন্মের 1 বছর পর একটা অ্যাক্সিডেন্টে মারা যান রোহানের বাবা। এই অল্প বয়সে মেয়েকে বিধবা হতে দেখে ভেঙে পড়েন মিস্টার রহমান চৌধুরী। এরই মধ্যে একদিন তিনি ব্যবসার কাজে দেশের বাইরে যান এবং সেখানে একজন সুদর্শন ছেলের সাথে দেখা হয়। ছেলেটি বিদেশে মিস্টার রহমান চৌধুরীকে অনেক সাহায্য করে, তার খেয়াল রেখেছে, সব কাজে সাহায্য করেছে। ছেলেটি ছিল ভাগ্যন্বেষী একজন মানুষ। সে কাজের উদ্দেশ্যে গেছিল সেখানে, আর তখনই দেখা হয়ে যায় মিস্টার চৌধুরীর সাথে। ধীরে ধীরে সে হয়ে ওঠে রহমান চৌধুরীর একজন বিশ্বস্ত সহযোগী। সেই বিশ্বস্ত লোকটাই হলেন বর্তমান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার মিস্টার রৌফ চৌধুরী। বাবা, এ তো দেখি সেই রকম ভাগ্যবতী। রৌফ সাহেব অতি চালাক একটা প্রাণী। রহমান সাহেবের ভেঙে পড়ার কারণটা খুব ভালো করেই বুঝে নেই। রোহানের যখন 3 বছর বয়স, তখনই সাহস করে প্রস্তাব করে বসে তিনি রাবেয়া চৌধুরীকে বিয়ে করতে চান, আর রোহানকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেই। স্যার, দাবার চাল কিন্তু মাঝখানে আরো ছেলে নেই।